भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ॐ तत्सत्। जाग्रत स्वप्न सुषुप्ति ये নিয়ে আমরা আলোচনা চলছিল, তার সঙ্গে অ উ ম এটাকে ইংরেজিতে বলে ম্যাপিং। ম্যাপিং জানেন তো, এর সঙ্গে ওটাকে মিলিয়ে মিলিয়ে অ উ মকে মিলিয়ে এখানে বলছেন আত্মার চারটি পাদ আছে। সেই পাদগুলো বলছেন, প্রথম পাদটা হচ্ছে জাগ্রত অবস্থা। জাগ্রত অবস্থা কী কী এগুলো অনেকবার বলেছি, আবার বলে যাচ্ছি আমি। 3 নম্বর মন্ত্র, জাগরিত স্থান সেটা বহিঃপ্রজ্ঞা। মনে রাখতে হবে, উপনিষদ আমাদের উপদেশ দিচ্ছে না, কোনো দর্শন শাস্ত্র পড়াচ্ছে না, রহস্যবিদ্যা কিছু বলছে না। বলছে দৈনন্দিন অনুভূতি যেটা আছে আমাদের, সেইগুলোকে ভালো করে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করে। প্রতিদিন আমরা জেগে জগৎকে অনুভব করছি, প্রতিদিন আমরা স্বপ্ন দেখছি, প্রতিদিন আমরা ঘুমিয়ে পড়ি। এইগুলোকে নিয়ে আলোচনা করছে, এগুলোকে নিয়ে বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করছে। জাগ্রত অবস্থাতে আমি 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 বলে যাচ্ছি তো, সেই আমি স্বপ্ন অবস্থাতে একই আমি, এইগুলো আমরা ভাবি না বলে মোটামুটি ভালো আছি। বেশি ভাবলেই কিন্তু মুশকিল। যত আপনি কম ভাববেন, যত কিন্তু এই নিয়ে মাথা ঘামাবেন না, ততই কিন্তু আনন্দে থাকবেন। ইগনোরেন্স ইজ ব্লিস বলা হয় না, যত মূর্খ হয়ে থাকি আমরা তত আনন্দে থাকতে পারি। এটা নিয়ে ভাবলে কোনোটাই মীমাংসা করা মুশকিল আছে। যে আমি জাগ্রত অবস্থাতে এখানে বসে বসে আপনারা শুনছেন, আমি বলে যাচ্ছি তো নাকি, ঠিক আছে তো? সেই আমি বলছি আমি কালকে ঘুমিয়ে দারুণ স্বপ্ন দেখলাম। কোন আমি বলছি এটা? জাগ্রত আমি বলছে আমি স্বপ্ন দেখলাম। স্বপ্ন দেখেছি, এই আমিটা দিচ্ছিল কি? আমরা বই পড়ে চাইছি না, আমি আমাদের চিন্তা থেকে বলুন। কারণ বই পড়ে অনেক কিছু আমরা বলি, হ্যাঁ চৈতন্য তো, কি চৈতন্য চৈতন্য আমরা বুঝি নাকি? আমরা জানি না, আমরা প্রশ্ন করছি। মুশকিলটা কি, চট করে উত্তর বললেও মুশকিল আছে। আমরা ভাবুন, এই আমি কি ওই আমি? দুটো আমি যখন ঘুমিয়ে পড়ে, জাগ্রত আমি স্বপ্নের আমি দুটোই যখন ঘুমিয়ে পড়ে, তখন কি অনুভূতি হয়? কিছুই অনুভূতি হয় না। অন্ধকার কিনা সেও জানে না কি আছে। তখন কোনো অমিত্বও নেই, আমিও নেই, তুমিও নেই, জগতও নেই, গুরুও নেই, শিষ্যও নেই, ঈশ্বরও নেই। সেই আমি দেখি আছে সুষুপ্তি অবস্থাতে। উপনিষদ বলছেন সেই অবস্থাতে আছে আমি ভালো করে ঘুমিয়েছি, কিছুই জানতে পারলাম না। তাহলে অজ্ঞানের অনুভূতি আছে, ঠিক আছে তো? আর একটা অনুভূতি আছে, দারুণ আনন্দে ছিলাম, বাহ এতদিন বাদে ভালো করে সুখম স্বাপসম কিঞ্চিত অবেদিশম, আমি ভালো করে ঘুমিয়েছি আর কিছুই জানিতে পারিলাম না। এই অনুভূতি আমাদের থাকছে। এই তিনটি নিয়ে উপনিষদ ভাবার চেষ্টা করছেন। জাগ্রত অবস্থাতে আমাদের প্রজ্ঞা যেটা আছে, প্রজ্ঞা কী জিনিস আমরা জানি না, কিন্তু একটা অনুভূতি, আমাদের একটা বেদনা, ভালো মন্দ বোঝার ক্ষমতা, বুদ্ধি, মন, এ তো রয়েছে। একটা চেতনা বলেছে ওটাকে প্রজ্ঞা বলেছেন। সেই প্রজ্ঞাটা বাইরের দিকে যাচ্ছে, আউটওয়ার্ড ফোকাসড। জাগ্রত অবস্থাতে কী হচ্ছে?
চক্ষুকর্ণ নাসিকা ত্বক জিহ্বার মাধ্যমে, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে সমস্ত অনুভূতি বহির্মুখ হচ্ছে। বাইরে জিনিসকে দেখছি, বাইরে জিনিসকে শুনছি, বাইরে খাওয়াটাকে আস্বাদন করি ইত্যাদি, সমস্তগুলো কিন্তু বহির্মুখ হয়ে যাচ্ছে। সেটাকে বলছে জাগরিত স্থান বহিঃপ্রজ্ঞা। কিসের অনুভব করে? স্থূল ভোগ, স্থূল বস্তুগুলোকে অনুভব করে। স্বপ্নস্থান, বাইরে তো কিচ্ছু নেই, বাইরে কিছু দেখছেন কি তখন? স্বপ্ন বুঝেন তো নাকি? দৈনন্দিন অনুভূতি তো আমাদের। তখন বাইরে কিছু দেখছি কি না, বাইরে কিছু শুনছি না, বাইরে খাওয়াটা খাচ্ছে। অনেক সময় স্বপ্নতে ভালো ভালো ভাণ্ডারে আমরা রসগোল্লা ইত্যাদি খাই, সেটাও কিন্তু কোথায়? বাইরে তো নেই। আপনার হঠাৎ উঠে পড়লো, খুব কাঁদলো, এই কাঁদছিস কেন রে? একটা বাচ্চা ছেলে, হ্যাঁ আমি একটু রসগোল্লা খাচ্ছিলাম, হঠাৎ করে স্বপ্নে ভেঙে গেল, ওটা শেষ হয়ে উঠলে ভালো হতো। কি জগৎটা এত বিচিত্র দেখুন। আমরা মনে করছি, তখন আমরা জানতাম না, স্বপ্ন থেকে বেরিয়ে আসার পরেই বুঝতে পারছি ওটা স্বপ্ন। তখন রসগোল্লাও সত্য, খাবারও সত্য, রসগোল্লা আস্বাদনও সত্য। এই রসগোল্লা যেটা খাচ্ছি আমি, ও রসগোল্লা কি বাইরে থেকে আসছে? সব অন্তঃপ্রজ্ঞ। অন্তঃপ্রজ্ঞ মানে আমাদের চিন্তা রাশির দ্বারা গঠিত। ওই খাবারটা আমরা খাচ্ছি স্বপ্নের মধ্যে, সেটা কিন্তু আমাদেরই চিন্তা, আমাদেরই মন কিন্তু নিয়ে রসগোল্লা রূপে এসে সেই প্রজ্ঞা, অন্তঃপ্রজ্ঞা কিসের অনুভব করে? সূক্ষ্ম বস্তুকে অনুভব করে। সুষুপ্তিতে কি হচ্ছে? প্রজ্ঞা কিন্তু অন্তঃপ্রজ্ঞাও হচ্ছে না, বহিঃপ্রজ্ঞাও হচ্ছে না। অন্তঃপ্রজ্ঞা হলে অন্তর্বস্তুকে অনুভব করতাম, সূক্ষ্ম বস্তু। বহিঃপ্রজ্ঞা হলে বহির্বস্তুকে অনুভব করতাম। এখন কোনো অনুভবই হচ্ছে না। তো অন্তঃপ্রজ্ঞাও নেই, বহিঃপ্রজ্ঞাও নেই, তাহলে প্রজ্ঞাটা কি নেই? এ নিয়ে কিন্তু খুব আলোচনা আছে দর্শন শাস্ত্রে, বিশেষ করে বিদেশে। ইজ দেয়ার কনসিয়াসনেস ইন স্লিপ? সুষুপ্তির মধ্যে প্রজ্ঞা আছে কি না? কেউ কেউ বলেছেন ইট ইজ নট কনসিয়াস, নো কনসিয়াসনেস ইন স্লিপ, অ্যাবসেন্স অফ কনসিয়াসনেস, মানে কনসিয়াসনেসের অভাব, চেতনার অভাব, প্রজ্ঞার অভাব। কেউ কেউ বলেছেন ইট ইজ নট অ্যাবসেন্স অফ কনসিয়াসনেস বাট কনসিয়াসনেস অফ অ্যাবসেন্স। প্রজ্ঞা কিন্তু সর্বত্র আছে, এটা বিজ্ঞানও কিন্তু পরীক্ষা করে দেখেছে। নিউরোফিজিওলজিস্টরা স্বপ্নের মধ্যে আমাদের প্রজ্ঞা আছে কি না ভালো করে দেখেছে। এবং আমরা তো শ্বাস প্রশ্বাস বইতে তো আমরা দেখতেই পারছি, ভাই আমরা না, যে বাইরে থেকে আমাদের দেখছে। আমরা কোথায় আছি তখন? আচ্ছা আমরা কোথায় আছি বলুন তো সুষুপ্তিতে? নিজেই জানি, কিছুই জানি না আমরা, কিন্তু আবার সকালবেলা উঠে যাচ্ছি। কোথায় গেলাম, কোথা থেকে এলাম আমরা? অনেকদিন আসেনি তো আপনি, কোথা থেকে, কোথায় গেছেন? আমি কাশি গিয়েছিলাম কিছুদিন। ও আচ্ছা আচ্ছা, এরকম দর্শন হলো তো। আমাদের প্রজ্ঞাকে জিজ্ঞাসা করি, কোথায় গিয়েছিল রে হঠাৎ করে? 6 ঘন্টা দেখতে পাইনি। ও কি উত্তর দেবে? ও কোথায় গিয়েছিলাম আমরা বলুন তো? আমরা নিজেই জানি না। সেই রহস্যটা কিন্তু উদ্ঘাটন করার জন্য উপনিষদ চেষ্টা করছেন। আপাত দৃষ্টিতে প্রজ্ঞা সুষুপ্তিতে কীভাবে আছে? অন্তঃপ্রজ্ঞাও নেই, স্বপ্নতে যেমন আছে, বহিঃপ্রজ্ঞাও নেই, যেমন জাগরিত স্থানে আছে, জাগ্রত স্থানে। তাহলে প্রজ্ঞা কি হচ্ছে?
আমরা ইনওয়ার্ড ফোকাসড আউটওয়ার্ড ফোকাসড বলছি। প্রজ্ঞা ওই দিকে যাচ্ছে বাইরে জাগ্রত স্থানে, প্রজ্ঞা এই দিকে যাচ্ছে অন্তরে স্বপ্নস্থানে। যখন প্রজ্ঞাটা কোথায় গেল, সুষুপ্তি স্থানে। প্রজ্ঞা আছে কিন্তু বাইরেও যাচ্ছে না, ভিতরেও যাচ্ছে না, কোথায় থাকবে? আমি এখানে আছি তো, কোথায় গিয়েছিলাম? আমি খেলতে গিয়েছিলাম, বাইরে গিয়েছিলাম, ঠিক আছে। কোথায় গিয়েছিলাম? আমি ভিতরে আছি, ঘরে বসে আছি, ঠিক আছে। বাইরেও নেই, ভিতরেও নেই, তাহলে গেলে কোথায়? অদ্ভুত রহস্য এটা, আমরা নিজে জানি না ওটা। আমরা বই পড়ে কিছু কিছু বলতে পারি, নিজের অনুভূতিটাকে ভালো করে বুঝে বলার চেষ্টা করেন, তার উত্তরটা আমি জানি না কোথায় গেলাম, কোথায় এলাম। তার মানে প্রজ্ঞা কিন্তু গতিশূন্য হয়ে পড়লো, তাই তো? এরকম ভাবা যাবে কি? আমি আপনাদের বলছি কি, উপনিষদ মানে দিয়েছে মুখস্থ করে আমরা বললাম তা না। ওনারা বলছেন নিজের অনুভূতিকে বিশ্লেষণ করে করে, আবিষ্কার করে করে আমাদের বলছেন। প্রথম এনারা যারা বললেন তাদের কেউ বলেছিল কি চৈতন্যের কথা বলেছিল নাকি আত্মার কথা বলেছিল? যদি একটা বাইরেও না গিয়ে ভিতরেও যদি না গিয়ে থাকে, তাহলে তার গতিটা কিন্তু শূন্য হয়ে গেল। গতি মানে কি? হয় এদিকে যাবে অথবা এইদিকে উল্টো দিকে যাবে, অথবা এইদিকে যাবে তো উল্টো দিকে যাবে। গতিহীন, গতিশীলতা শূন্য, এটি চেতনা, প্রজ্ঞা। তাকে বলেছেন প্রজ্ঞান ঘন। প্রজ্ঞা কিন্তু ওই দিকে না গিয়ে ভিতরেও না গিয়ে অন্তঃপ্রজ্ঞ বহিঃপ্রজ্ঞ দুটোই না হয়ে প্রজ্ঞান ঘন হয়ে আছে। as a lump of consciousness, in a mass of consciousness. প্রজ্ঞান ঘন একীভূত, সব যেন জমাট বেঁধেছে, আনন্দময়, আনন্দ ভুক, কিন্তু আনন্দ অনুভব করছে। জাগৃত স্থানে বিভিন্ন বস্তুকে অনুভব করছে, তাই তো? অনেক অনুভব আমরা করে যাচ্ছি, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এর মাধ্যমে বহির জগতের অনুভূতি আমরা অনবরত হয়ে যাচ্ছে। স্বপ্নস্থানে অন্তর্জগতের অনেক অনুভূতি আমাদের হয়ে যাচ্ছে। অন্যান্য উপনিষদে স্বপ্ন নিয়ে আলোচনা আছে। হাতি, ঘোড়া, বিভিন্ন মহল, এসব দেখছি তো স্বপ্নতে নাকি? স্বপ্নতে এত বড় বড় বস্তুগুলিকে আমরা দেখি, এইটুকু মনের মধ্যে আমার হাতি কী করে ঢুকলো? এগুলো চিন্তা করলে অবাক লাগে। হাতি এত বড়, একটা ঘরেও ঢুকবে না সহজে, সে আমাদের এইটুকু মনের মধ্যে হাতিটা ঢুকলো কী করে? সেখান থেকে আমরা একটা বুঝতে পারি, এখান থেকে অনুমান আমরা করতে বাধ্য হই কি ওটা অন্তরেও কিন্তু একটু বিশাল একটি আকাশ রয়েছে, স্পেস রয়েছে। এখানে যে আকাশ আছে তার মধ্যে এতগুলো প্রাণী আপনারা বসে আছেন, এতগুলো বস্তু রয়েছে। অন্তরে কিন্তু একটি আকাশ রয়েছে যার মধ্যে এই সমস্ত অন্তরের বস্তুগুলো রয়েছে। এটাকে বলে চিত্ত আকাশ। যেমন বাইরকে বলে মহাকাশ, চিত্ত যেটা আছে, চিত্ত বলতে আমাদের মন, অন্তঃকরণ। আমাদের মনের মধ্যে, অন্তঃকরণের মধ্যে এটি আকাশ যদি না থাকতো, এগুলো অন্তর্বস্তুগুলিকে রাখতো কী করে? যেমন চিন্তন, চিন্তন মানে থট, থট জানেন তো? চিন্তা করি, থিঙ্কিং, চিন্তা করা, সে একটা চিন্তা, একটা চিন্তন। মনের মধ্যে কতগুলো চিন্তা আসে আমাদের,
একদিনের মধ্যে 1 ঘন্টার মধ্যে চিন্তা কত হবে? কে গুনবে? অসংখ্য চিন্তা আসছে, আর বলবে না, চিন্তাটাই আসে, আর কিচ্ছু আসে না। অসংখ্য অসংখ্য কোটি কোটি চিন্তা আমাদের মধ্যে আসছে। চিন্তাগুলি একরকমের বস্তু তো নাকি? এটা ভাবুন তো। বস্তু মানে বুঝেন? অবজেক্ট। আম একটা অবজেক্ট, অ্যাপল এটা অবজেক্ট। এইটা অ্যাপলকে যখন আপনি স্বপ্নতে দেখছেন, স্বপ্নের অ্যাপল এবং জাগ্রত অবস্থার অ্যাপল, স্বপ্নের আম আর জাগ্রত অবস্থার আম দুটোই এক কি? স্বপ্নেতে আপনি দেখছেন একটা বস্তু, সেটা আমাদের মনের চিন্তা দিয়ে গঠিত মাত্র, সূক্ষ্ম বস্তু। মনের অসংখ্য চিন্তা আসছে, তার মধ্যে অ্যাপেলের চিন্তা আসছে। তার অস্তিত্ব যদি থাকতো তাহলে বাইরে এসে আপনি বলতে পারতেন এই তো অ্যাপেল। অর্থাৎ মনের মধ্যে যত চিন্তা উঠে স্বপ্ন অবস্থাতে, প্রত্যেকটা একটা সূক্ষ্ম রূপে একটি বস্তু। এই বস্তু বাইরে আছে সেটা হচ্ছে স্থূল বস্তু, অন্তরে যেটা আছে সেটা হচ্ছে সূক্ষ্ম বস্তু। তার মানে বাইরে স্থূল বস্তুকে অন্তরে আমরা সূক্ষ্ম বস্তু বলে দেখছি যদি বলি, এটা বুঝতে পারছেন কি বলছি? কঠিন লাগছে? ঘুমিয়ে পড়বেন না, আবার সুষুপ্তি অবস্থায় চলে যাবেন না। বাইরের একটা বস্তু যেটা আছে সেটা স্থূল আমরা বলি, সেই বস্তুটাই অন্তরে দেখি সূক্ষ্ম যদি বলি, তাহলে কি দাঁড়ালো? অন্তরে যে আমটা দেখলাম, অন্তরে যে অ্যাপেলটা দেখলাম, সেটা বাইরের অ্যাপেলের সূক্ষ্ম বস্তু। ঠিক আছে কি না? সেটা যদি বলি আমরা, তাহলে বাইরের যে স্থূল বস্তুকে সূক্ষ্ম চিন্তা যদি বলি, অন্তরের চিন্তাকে বাইরের সূক্ষ্ম যদি বলি, বাইরের স্থূলকে অন্তরের যে স্থূল বলতে পারি। তা মানে বাইরে যত বস্তু আছে সেই সমস্ত হচ্ছে বহিষ্কৃত, বহিরাগত বস্তু মাত্র। ম্যাটার ইজ ওনলি এক্সটার্নালাইজড থট। এই বস্তুকে ইন্টারনালাইজ যখন করব আমরা, তাহলে আমাদের চিন্তা হলো কি এটা ঘটনা ঘটলো, আমি চিন্তা ছিলাম। বাইরের বস্তুগুলিকে অন্তরে চিন্তা করতে 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 ইন্টারনালাইজ করছি আমরা। ওটা কি অন্তঃকরণ না, অন্তঃকৃত, ওটাকে কঠিন হয়ে যাবে। ইন্টারনালাইজ, বাইরের যে স্থূল বস্তুকে ইন্টারনালাইজ করলে আমাদের চিন্তারূপে পরিণত হচ্ছে। কোনো বস্তুহীন চিন্তা হতে পারে? আপনি চিন্তা করছেন, তার মধ্যে কোনো বস্তু নেই। বস্তু অবলম্বন না করে চিন্তা হতেই পারে না। অর্থাৎ আপনি অন্তরে যেটা দেখছেন ওগুলো ইন্টারনালাইজড অবজেক্ট। তাহলে কি দাঁড়ালো? বাইরে যেটা আসবে তাহলে এক্সটার্নালাইজড থট হতে হবে। আমি ইংরেজিতে বলছি, ফর ইউ, some people don't understand Bengali. If you say the dream object which you see in dream in the mind is internalized object, how do you see dreams? স্বপ্নে কীভাবে দেখছেন? বাইরে যত অনুভব আমাদের হয়েছে সবগুলো একটা সংস্কারে পরিণত হলো, আমাদের মনের মধ্যে আঘাত করে 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 থেকে যাচ্ছে। যার জন্য স্মৃতি নিয়ে খুব আনন্দ করি আমরা। পুরনো ছাত্ররা আসবে বিদ্যামন্দিরে 3 বছর বাদে, আমি এই ঘরে ছিলাম, তারপর ছেলে মেয়েদের নিয়ে আসে, আমি এখানে ছিলাম জানিস তো, আরে কত হলো, কত স্মৃতি। স্মৃতির মন্থন করে তার মধ্যে আনন্দ বেঁচে থাকে। আমরা আনন্দ
বিভিন্ন রকমের অনুভব করছি, সবই স্মৃতির মন্থন। এই স্মৃতি কীভাবে উৎপন্ন হয়? বাইরে একটা স্টিমুলাস হয়, বাইরে একটা ছবি দেখলাম, তখন মনে বেরোলো বহুদিন আগে কতবার এর সঙ্গে ঘুরেছি, এ করেছি, কী আনন্দ পেয়েছি ইত্যাদি, ওটা নিয়ে অনেকক্ষণ ধরে করতে থাকে। ধ্যান করতে বসলে তাই হয় আমাদের। ধ্যান করতে বসলাম, দূর থেকে একটা গান বাজছে, বেলুমঠের খুব সমস্যা, ওই গঙ্গার ওপার থেকে এত গান আসতে থাকে, পুরনো একটা হিন্দি গান, কবে শুনেছি আমরা, এরকম ধ্যান করতে করতে ওই স্মৃতিটা জেগে গেল। এগুলো আমাদের অনুভূতি। ওই স্মৃতিটা জেগে গেল, সেখান থেকে হঠাৎ করে ওই সূক্ষ্ম বস্তুগুলো উঠে এলো, আমরা যেন যাচ্ছি, এই করছি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ what we see in dreams, if it is internalized object which is outside, and the experiences of the outside world and during waking state, then the object I see outside in waking state can also be called externalized thought. স্বপ্ন অবস্থাতে যত অনুভব হচ্ছে, যত আমরা বস্তু দেখছি, সেইগুলি যদি ইন্টারনালাইজড অবজেক্ট যদি হতে পারে, তাহলে জাগ্রত অবস্থায় যেগুলো বাইরে দেখছি আমরা বহিঃপ্রজ্ঞ, সেইগুলোকে এক্সটার্নালাইজড থট বলতে পারি না? তার মানে কি, থট চিন্তা এবং বস্তু অবজেক্ট দুটোরই মৌলিক কোনো পার্থক্য নেই। এটা বোঝা যাচ্ছে? Fundamentally, what you call as an object outside and what you call a thought inside are the same. যার জন্য বেদান্তীরা বলছে স্বপ্ন আর জাগ্রতের কোনো তফাৎ নেই, একটা স্থূল আর একটা সূক্ষ্ম মাত্র। সেই জন্য জগৎকে স্বপ্নবাদ বলছি না আমরা, লাইফ ইজ লাইক এ ড্রিম। মনে রাখতে হবে, এটা আমাদের ড্রিম না, এটা ঈশ্বরের স্বপ্ন। সৃষ্টি কিভাবে হলো সেই প্রশ্ন করেছে বিজ্ঞান, সেই প্রশ্ন করেছে দর্শনশাস্ত্র, সর্বত্র এই প্রশ্ন উত্তর কিন্তু এখানে কেউ খুঁজে পায়নি, কিন্তু বিভিন্ন রকমের কিন্তু বলে যাচ্ছি আমরা। How did creation take place? When it did, we don't know what is the mystery of creation. This has been inquired into by the philosophers, by the religionists, by the scientists and so on. Now, আপনি কি করে করবেন? আপনি এটা ইনকোয়ারি অথবা গবেষণা করতে গেলে একটা কিছু অবলম্বন করে তো বেরোতে হবে। আমাদের পূর্বপুরুষরা ভেবেছিলেন বিশ্বব্রহ্মাণ্ড কীভাবে সৃষ্টি হলো সেটা আমরা খুঁজে পাবো না, যতই দূরে দূরে যাচ্ছি আমরা। কত দূর যাবে তুমি? এই পৃথিবীর কাছে যে চাঁদ আছে অতি সামান্য, এই পৃথিবীটাই অত্যন্ত সামান্য একটা নক্ষত্র মাত্র। এই সূর্য, আমাদের যে সূর্য আছে ও খুব মিডল ক্লাস একটা নক্ষত্র, কত অত্যন্ত শক্তিশালী নক্ষত্র, লক্ষ লক্ষ কোটি কোটি আছে। আমরা রাত্রে দেখলে বুঝতে পারি, অনেকগুলো আলোটা আমরা এখন দেখছি না, ওখান থেকে বেরিয়ে কত কোটি কিলোমিটার পেরিয়ে এসছে। ইতিমধ্যেও নক্ষত্র মরে গেছে। স্টার্স নিয়ে যদি গবেষণা করেন, ভাবেন অদ্ভুত লাগে, কী বিশাল ব্রহ্মাণ্ড। আর ব্রহ্মাণ্ড প্রচুর আছে বলছে, একটা দুটো ব্রহ্মাণ্ড না, ইউনিভার্স, মাল্টিপল ইউনিভার্সেস ইত্যাদি বলছে ওরা। সেই একটি নক্ষত্র, সেটা হচ্ছে আমাদের সূর্য। সেই সূর্যের চারিদিকে অনেকগুলো গ্রহ করছে, তার মধ্যে অতি সামান্য ক্ষুদ্র একটি গ্রহ হচ্ছে পৃথিবী। একবার গম্ভীরানন্দ বলেছিলেন, স্বামী গম্ভীরানন্দ আমাদের একাদশ সংঘাধ্যক্ষ ছিলেন, উনি বললেন
এত বিশাল ব্রহ্মাণ্ড, তার মধ্যে একটি অতি সামান্য একটি নক্ষত্র, সেই হচ্ছে সূর্য, তার চারিদিকে ঘুরছে বহু গ্রহ, তার মধ্যে অতি সামান্য একটি পৃথিবী। এই পৃথিবীর মধ্যে অত্যন্ত ক্ষুদ্র একটি ভূখণ্ড, তার নাম হচ্ছে ভারতবর্ষ। তার কোণে কোথাও পড়ে আছে এটা বঙ্গদেশ, তার মধ্যে একটা ক্ষুদ্র একটি বেলুর মঠ, তার মধ্যে একটা গম্ভীর আনন্দ। The vast infinite space and hundreds of thousands and millions and billions of universes. In that universe there is a most ordinary middle class star called the sun, and around the sun so many planets are revolving. In that most ordinary planet which is called the earth, in that earth there is a small space which is called India, and India, in that one corner there is one called Bengal. In that there is a small dot called Belur Math. In that one Gambhirananda is sitting here. যে জন্য বলা হয় তুমি অনন্তের চিন্তা করো মাঝে মধ্যে। আমাদের খুব আমরা তার মধ্যে বসে কি করছি, ঝগড়া ঝাঁটি, একে গালাগাল দাও, এটা করে, লজ্জা লাগবে। আপনি আকাশকে দেখলে আমাদের অত্যন্ত লজ্জিত হতে হবে। We should be ashamed when we look at the sky. And here our life is also very small. কতদিন বাঁচবে একটা মানুষ? 100 বছর ধরলাম, 120 বছর ধরলাম, তার বেশি তো বাঁচবো না। তার মেয়ে কতদিন চলে হয়ে গেল। কত লোক 50, 65, অল্প বয়সী যারা বসে আছে ওদের তো হয়তো 40, 50 চলে গেল। আর কতটুকু বাকি আছে? তার মধ্যে ঝগড়াঝাটি না করে থাকলে হতো না? সেই জন্য ঠাকুর বললেন এই অল্প জীবন আমাদের, তার মধ্যে দুর্লভ মনুষ্য জীবন পেয়ে অনন্তের চিন্তা না করে ক্ষুদ্র চিন্তা করে করে আমরা কিন্তু শেষ করে দিলাম। এটা পরম দুর্ভাগ্য, এটা বললেন। তো জাগ্রত এবং স্বপ্ন দুটি একই রকম দেখছে। তখন আমাদের পূর্বপুরুষের ঋষিরা ভাবলেন, হাউ ডু ইউ ক্র্যাক দ্য মিস্ট্রি অফ ক্রিয়েশন? সৃষ্টির রহস্য ভেদ করবে কি করে? যেহেতু আমরা সৃষ্টির রহস্য পেতে পারবো না, কোথায় গিয়ে খুঁজব? তখন বলল, তুমি আমাদের নিজের দেখো। ওটাকে মাইক্রোকজম বলে, বেষ্টি বলি আমরা। মাইক্রোকজম, ম্যাক্রোকজম দুটি কিন্তু একই নিয়মে কিন্তু গঠিত। এটা খুব বড় একটি সূত্র। স্বামী বিবেকানন্দের একটা অনুভূতি হয়েছিল আলমোড়াতে। ম্যাক্রোকজম and the macrocosm are built on the same plan. স্বামীজি বললেন, আমি অনুভব করেছি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড একটা অণুর মধ্যে দেখলাম। I saw the whole universe in an atom. তাহলে ব্রহ্মাণ্ড এবং ম্যাক্রোকজম সমষ্টি, তার রহস্য ভেদ করতে গেলে আমরা বৃষ্টিকে প্রথমে দেখি। বৃষ্টিকে দেখলে সমষ্টিটা আমরা বুঝতে পারব। মাইক্রোকজমের মাধ্যমে ম্যাক্রোকজমকে পেতে পারি কি না? কি বলছি বুঝতে পারছেন? আমি ওটা জানি না, এটাকে বলে পাইলট স্টাডি। এখন আমরা বলি না কম্পিউটার সিমুলেশন। এটা বিশাল বাড়ি তৈরি হবে, a huge mansion is getting built. প্রথমে কি করবেন? আপনি ক্ষুদ্র একটা মডেল করুন। আর্টিস্টরা কি করে? মেক 3D মডেল, ছোট্ট মডেল, এটা ওরকম হবে। So the you look at the microcosm. In the microcosমের মধ্যে আমরা কি করি? মাইক্রোকজম মানে আমি, আমার শরীর, আমার মন, আমার অন্তঃকরণ, সব মাইক্রোকজম। আমি যখন ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখি, এই স্বপ্ন সৃষ্টি করছে এটাকে। স্বপ্ন দিয়ে গাড়ি ঘোড়া সব দেখছি, স্বপ্ন দিয়ে ভান্ডারা খাচ্ছি, রসগোল্লা খাচ্ছি, আম খাচ্ছি। এইগুলো সৃষ্টি করলো এটা কে? আমি নিজে করেছি, আর কেউ তো নেই বাইরে। তাহলে আমি কিন্তু স্বপ্নের মধ্যে সৃষ্টিকর্তা হয়ে যাচ্ছি, তাই না? এটা বুঝতে পারছেন? এটা আমাদের কনসিয়াসনেস, আমাদের চেতনা কত মহান। Our consciousness is so immense and great. We can create objects in dream. In dream we become creators.
So consciousness has the capacity to divide itself into a subject and an object. চেতনা প্রজ্ঞা তার অদ্ভুত একটা ক্ষমতা আছে দৃক এবং দৃশ্য রূপে নিজেকে কিন্তু দুভাগে করে নিচ্ছে। The mango which you see in the dream is also created by me. Who eats it? I eat it. The person who is eating the mango and the object mango which is being eaten are created with the same consciousness. যে ম্যাঙ্গোকে ভক্ষণ করছি আমি এবং ম্যাঙ্গোকে সৃষ্টি করেছি আমি, দুটোই কিন্তু একই চৈতন্য। তার মানে কনসিয়াসনেস অথবা চেতনার এমন অদ্ভুত একটি ক্ষমতা আছে নিজেকে দ্বিধা বিভক্ত করে দৃক দৃশ্য ভোজ্য এবং ভোক্তা রূপে নিতে পারে। এইটাকে এখন প্রজেক্ট করুন, এটা ম্যাক্রোকসম, এটা প্রজেকশন প্রিন্সিপাল বলে। ইটস ভেরি ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। প্রজেকশন প্রিন্সিপালটা হচ্ছে মাইক্রোকসম থেকে ম্যাক্রোকসম, মাইক্রোকসমে প্রজেক্ট করো। বিজ্ঞানে কিন্তু এই পদ্ধতি কিন্তু অনিবার্যভাবে করা হয়। প্রজেকশন করে কি করব আমরা? আমি একটা ক্ষুদ্র জীব, আমার ম্যাক্রোকসমকে অনন্ত ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন সেই ঈশ্বর। আমি জীব ক্ষুদ্রভাবে নিজের স্বপ্নতে ছোট ছোট জিনিস তৈরি করে খেলছি আমি। তিনি হচ্ছেন বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা পরমেশ্বর, তিনি কিন্তু জগৎকে নিয়ে খেলছেন। খেলিছ খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। জানেন তো গানটা? নজরুল গান। বিরাট শিশু, the huge infinite child is playing with all this universe. আনমনে, he has no specific purpose. উনি কোনো মতলব করে কিছু করছেন না। বাচ্চারা যেমন খেলছে, কিসের জন্য খেলছে, কেন খেলছে তাও না, এমনি আনন্দ করে খেলছে ওরা। বালিতে গিয়ে, সি বিচে গিয়ে অথবা নদীতে গিয়ে ওই বালিগুলো কিনে এটা বাড়ি বানালো, তারপরে এখানে করলো, এটা হচ্ছে একটা এটা হচ্ছে আমি, এটা হচ্ছে তুমি, করে ওটাকে পুরো ভেঙে দিয়ে বেরিয়ে গেল ছেলে। ঠাকুর এটা বলছেন কথামূর্তে। সো গড ইজ অলসো প্লেয়িং উইথ অল দিস। রবীন্দ্রনাথের আছে না, আরতি করে গানগুলো আছে না, চন্দ্র সূর্য তোমাকে আরতি করতে থাকে সবসময়। তাহলে ওরা প্রজেকশন প্রিন্সিপালে আমরা দেখতে পারি সমষ্টিতে যিনি আছেন পরমেশ্বর, তিনি কিভাবে সৃষ্টি করলেন। বেষ্টিতে দেশে দেখো, মাইক্রোকসমে দেখো, আমরা যেমন স্বপ্নতে সৃষ্টি করি সেরকম ভাবা যায় কি না? তাহলে আমাদের স্বপ্নতে যত বস্তু দেখছি সেগুলো আমাদের স্রষ্ট পদার্থ বলে যদি বুঝতে পারি, জগতে যত আছে বিশ্বব্রহ্মাণ্ডে সেগুলো হচ্ছে পরমেশ্বরের স্রষ্ট পদার্থ। কিভাবে করলেন? ঘুমিয়ে পড়লেন। আমরা ঘুমিয়ে পড়ে স্বপ্ন দেখে যেরকম বিভিন্ন বস্তুগুলোকে বস্তুর সৃষ্টিকর্তা হয়ে যাচ্ছি, সেরকম পরমেশ্বর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন। ওনার স্বপ্ন হচ্ছে আমরা। এই বিশ্বব্রহ্মাণ্ডে যে যত আছে জীব জন্তু প্রাণী পদার্থ সবগুলো হচ্ছে তার স্বপ্নের বস্তু। এটা ভাবা যায় না? যার জন্য তিনি সৃষ্টিকর্তাকে আমাদের পুরাণে কি বলা আছে? তিনি সবসময় শুয়ে আছেন। তার নাম হচ্ছে, কে সবসময় শুয়ে আছে ক্ষীর সমুদ্রে? তার নাম হচ্ছে মহাবিষ্ণু। বিষ্ণু সৃষ্টিকর্তা রূপে উনি শুয়ে শুয়ে স্বপ্ন দেখছেন। আমরা সকলেই তার স্বপ্নের বস্তু। স্বপ্নের বস্তু স্বপ্নকর্তাকে যেমন জানে না, সেরকম আমরা কি ঈশ্বরে জানতে পারছি না। মনে করেন আপনি স্বপ্ন দেখলেন, আমি আজকে রাত্রে স্বপ্ন দেখলাম
এই ক্লাস হচ্ছে এখানে, আপনারা সব এসে বসে আছেন, শুনছেন। সকালে উঠে আপনি জানেন না কেন? আমি তো দেখলাম তো আপনাকে স্বপ্নেতে যে মানুষরা আসে তারা কি জানে আমি স্বপ্নকর্তা? ঠিক সেরকম ঈশ্বরের স্বপ্নেতে আমরা সব ভাসছি। স্বপ্নের বস্তু যেমন স্বপ্নকর্তাকে চিনতে পারে না, জানতে পারে না, ঠিক সেরকম আমরাও কিন্তু ঈশ্বরকে জানতে পারছি না। এইটা পরিকল্পনা। ঠিক কোনটা ঠিক আমরা জানি না, এরকম ভাবা যেতে পারে। বিশ্বব্রহ্মাণ্ডের রহস্য যেহেতু ভেদ করতে পারছি না ম্যাক্রোকজম সমষ্টিতে, সেই জন্য আমরা মাইক্রোকজম থেকে ওটাকে প্রজেক্ট করে ভাবা যায় কি না। সেই জন্য এখানে বলছেন স্বপ্নতে কিন্তু শুধু আমরা সূক্ষ্ম বস্তুকে ভোগ করি, স্থূল বস্তু বাইরে যেটা আছে সেটাকে অনুভব করতে 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 বছরের পর বছর, দিনের পর দিন সেই বস্তুগুলিকে সূক্ষ্ম সংস্কার হয়ে সেইগুলো এসে গেল। অত্যন্ত ভীতি হলে হয়, অত্যন্ত ভালোবাসা হলে হয়, যে কোনো তীব্র একটি মানুষের যে কল্পনা যদি আসে, মানুষের যে ইমোশন যদি আসে, তখন স্বপ্নেতে ওটা আসে। আপনারা অনুভব করেছেন কেন জানি না, পরীক্ষার স্বপ্ন প্রচুর আসে। একটু বয়স হলেও পরীক্ষার প্রশ্ন আসে, কারণ এত ভীতিগ্রস্ত হয়ে পরীক্ষা দিয়েছি আমরা সকলেই দিয়েছি ওটা। পরীক্ষার মানে কি যে হবে সবই জানি মনে হচ্ছে, স্বপ্নেতে এটা দেখছেন, পরীক্ষা দিয়ে যাচ্ছেন, সব ভুলে গেছেন। আরে কি হলো, এই তো ভালো করে জানতাম, এই তো কি হবে এখন, ফেল করবো নাকি, হঠাৎ ঘুম ভেঙে গেল, বাবা বাঁচা গেল, এটা তো স্বপ্ন। তো প্রায় এটা আসে। আমি যখন ছাত্র অবস্থায় এটা করতো, যখন পড়াতে গেলাম, আমি এখানে সাধু হওয়ার আগে 3 বছর পড়িয়েছি, খুব ভালো একটা কলেজ আছে, লায়লা কলেজ। প্রথম খুব ভয় লাগতো। আমি যখন 25 বছর বয়স আমার, আর 100 জন ছেলে বসে আছে, আর অত্যন্ত বুদ্ধিমান ছেলে, বেশ সব গাড়ি ঘোড়া নিয়ে আসে, ওদের যে প্রথমে পুরো নিয়ন্ত্রণ করে ক্লাস নেওয়া, আরে বাবা, এখানে ঠান্ডা করলে ওইদিকে চেঁচাবে, আর শিক্ষককে র্যাগিং করা ওদেরটা, আর অল্প বয়স হলে তো আর দেখতেই হবে না। প্রথম প্রচণ্ড ভয় লাগে। ভালো করে পড়ে টড়ে গেছি আমি, ওখানে গিয়ে মনে থাকবে তো এতগুলো ছেলে আবার হাসবে, হিকেল করে ছাড়বে। আপনি একটু সামান্য যদি থেমে যান, একটু বুঝতে পারছেন না, আর হুই করে করবে, বুইং করবে। বহুদিন আমার স্বপ্ন হতো ক্লাসে যাব, কিচ্ছু পড়া হয়নি, কী করবো, ক্লাস ছেড়ে দেবো না, ছাড়া যাবে না। ওখানে দেখছি ব্যয় করে যাচ্ছে, সব হাসছে, হঠাৎ স্বপ্ন ভেঙে গেল। এই সমস্ত জাগ্রত অনুভূতির সূক্ষ্ম ইমপ্রেশনস, সংস্কার সবগুলো স্বপ্নতে চলে আসে। অন্তঃপ্রজ্ঞা পুরোপুরি অন্তরে রয়েছে, স্বপ্ন নেই, জাগ্রত নেই, সুষুপ্তি। সুষুপ্তি কী বস্তু আমরা প্রায় কেউই জানি না। ডাক্তাররা বলে that very rarely we go to deep sleep. There is some kind of dream which you don't remember when we are awake. Sometimes we remember, most of the time we forget. সেই জন্য আমাদেরকে রিল্যাক্সেশন হয় না। ঘুমিয়ে উঠেও we don't feel relaxed, we don't feel comfortable, কারণ কত রকমের হিজিবিজি স্বপ্ন, ভয়াবহ স্বপ্ন, আনন্দের স্বপ্ন, ভালোবাসার স্বপ্ন, শত্রুর স্বপ্ন উঠে। কিন্তু কারণ খুব ডিপ স্লিপ, অত্যন্ত গভীর সুষুপ্তি ছাড়া আমাদের একটা রিল্যাক্সেশন আসে না। আর একটা আসে অ্যানাস্থেশিয়া। যাদের অভিজ্ঞতা আছে, অপারেশনের সময় অ্যানাস্থেশিয়া নিয়েছেন আমরা কেউ যদি নিয়ে থাকেন, কিচ্ছু বুঝতে পারবে না, পুরো কনসিয়াসনেস, আমাদের চৈতন্য পুরো চলে, লোভ হয়ে গেল,
হঠাৎ করে উঠবেন পুরো ফ্রেশ লাগে, কিচ্ছু জানেন না আপনি। তার মানে চৈতন্য কোথায় ছিল তখন? চৈতন্য ছিল, নারায়ণ এলো কোথা থেকে, কোথায় ছিল, কীভাবে ছিল? এইগুলো কেন প্রশ্ন করেছে এরা? আমাদের দৈনন্দিন অনুভূতিটাই যদি না জানি আমরা, তাহলে অন্য অন্য বস্তু জেনে লাভ কি? নিজেকে প্রথমে জানতে হবে না, আমি কে, কোথা থেকে এলাম, কীভাবে এগুলো হচ্ছে। তখন প্রজ্ঞান ঘন বলেছে। প্রজ্ঞা পুরো ঘন হয়ে বাইরে যাচ্ছে না, ভিতরে যাচ্ছে না, বসে আছে। প্রজ্ঞান ঘন আনন্দময়, আনন্দ ভুক, আনন্দকে অনুভব করছে, আনন্দময় হয়ে আছে। এইটা হচ্ছে সুষুপ্তি পঞ্চম মন্ত্র। एवं आनंदमयो आनंदभुक चेतो मुख। এটা অদ্ভুত কথা একটা বলছে। চেতো মানে চেতনা, মুখ মানে তার দ্বার, প্রবেশ দ্বার বলি না, ওটা মুখ বলি আমরা। কিসের প্রবেশ দ্বার? সুষুপ্তি থেকে স্বপ্নেতে আসে, স্বপ্ন থেকে সুষুপ্তিতে যাই। এই দ্বারটা, আর ওখান থেকে আমরা আসি জাগ্রতে। এই দ্বারটা হচ্ছে প্রজ্ঞান ঘন। এটাকে বলা হয়েছে প্রাজ্ঞা। এখন আমি প্রথমেই বলেছিলাম, আমি যেটা করে যাচ্ছি জাগ্রত অবস্থায়, যে আমি, তার অনুভূতি স্বপ্ন অবস্থার আমির সঙ্গে কিন্তু এক হচ্ছে না। The experiences of the waking state I is contradicted by the dream I. তাহলে দুটি এক কি? স্বপ্নের আমি যেগুলো দেখছে সূক্ষ্ম বস্তুগুলোকে, জাগ্রত অবস্থার আমি স্থূল বস্তুগুলোকে দেখছে, দুটি সম্পূর্ণ ভিন্ন মনে হচ্ছে। জাগ্রত অবস্থা আছে, আমরা এখান থেকে হেঁটে হেঁটে গেলাম, ওখানে জিটি রোডে গিয়ে বাস ধরলাম, অথবা ট্যাক্সি ধরলাম, অথবা হেঁটে চলে গেলাম। স্বপ্নেতে দেখছি হেঁটে হেঁটে বিটি রোডে গেলাম, বম্বেতে এসে গেছি, এইদিকে চলে গেলাম, দিল্লিতে আছি আমরা। তখন মনে হয় না এটা অসঙ্গত। জাগ্রত অবস্থায় এসে মনে করছে এটা কি, এটা পাগলের মতন হয় নাকি এরকম। কারণ স্বপ্নতে যে টাইম স্কেল, কাল যেটা বলি, সেটা সম্পূর্ণ ভিন্ন হয়ে যাচ্ছে। স্পেস অ্যান্ড টাইম গেট কমপ্লিটলি রিডিফাইন্ড, reimagined in the dream state. সবগুলোতে ঢোকার জন্য আমাদের সুষুপ্তির দ্বার প্রয়োজন আছে, সেই জন্য চেতো মুখা বলেছে ওটা। এখানে দেখুন অনুবাদটা গম্ভীরানজি। সুপ্ত ব্যক্তি যে কালে কোনো কাম্য বস্তু প্রার্থনা করে না এবং কোনো স্বপ্ন দেখে না, তাহাই সুষুপ্তি। So he does not desire anything and he does not dream anything. That is called সুষুপ্তি, deep sleep. যিনি সুষুপ্তিতে স্থিত, সর্ববিক্ষেপ রহিত, কেবল অনুভূতি স্বরূপ, আনন্দময়, असंदिग्ध रूपे अनायासे आनंद भोगकारी व स्वप्नादिर द्वार स्वरूप से प्राग्ञी तृतीय पद। सुषुप्तिते स्थित হয়ে আছেন যিনি, মানে কে? আমি। কোন আমি সেও তো জানি না। কি অদ্ভুত জিনিস দেখুন, এটা আমাদেরই অনুভূতি, আমাদেরই বোঝাতে হচ্ছে, আমরা বুঝতে পারছি না। সূক্ষ্ম বিশ্লেষণ করেছে ওরা।
সর্ববিক্ষেপ রহিত, তার পদটিকা দিয়েছেন, জাগরণ ও স্বপ্ন অবস্থায় অনুভূত মনোবিক্ষেপ রূপ দ্বৈত সমূহ যেখানে কারণের সহিত মিলিত হওয়ায় পৃথক রূপে অনুভূত হয় না। জাগ্রত অবস্থাতে যে অনুভূতি, স্বপ্ন অবস্থায় যে অনুভূতি, সবগুলি হচ্ছে মনোবিক্ষেপ না। মন কিন্তু বিভিন্ন রকম খেলা করছে। জাগ্রত অবস্থাতে মন একরকম দেখছে, তার বিভিন্ন ছাপটা মনের মধ্যে পড়লো, সেই সংস্কারগুলোকে নিয়ে স্বপ্ন অবস্থাতে আমরা দেখছি। সেই কোনোটাই কিন্তু সুষুপ্তিতে থাকছে না। এখন আরেকটি ধারণা নিয়ে আসছেন আমাদের পূর্বপুরুষেরা, সুষুপ্তিতে তাহলে গেল কোথায়? আচ্ছা, আর একটা সহজ প্রশ্ন করছি, এটা বোধহয় কঠিন লাগছে আপনাদের। স্বপ্নতে আমি কিন্তু রসগোল্লা খেয়েছে খেতে খেতে অনেক, এই আরেকটা দাও তো, দাঁড়াও না, এত করে খেয়েও না, পায়েস আছে তো, ও পায়েস আছে দাও। পায়েসটা যে দিয়েছে হাত দিয়ে খাওয়ার আগে স্বপ্ন ভেঙে গেল। খুব অবশ্বাস হয়, এই পায়েসটা খেয়ে উঠলেই ভালো হতো না। এখন ওই রসগোল্লা, ওই পায়েসটা উঠে গেলে কোথায় গেল, কোথায় বলা যাবে? এই সহজ একটি অনুভূতি আমাদের। I was just about to eat a rasgulla, then they said, I'll give you payasam. And about to touch the payas, this dream broke. And I'm so unhappy, I should have got up after eating that payasam. এই পায়েস আর রসগোল্লা গেল কোথায়? বাইরে তো কোথাও যায়নি, তাহলে অন্তরে গেছে। তাহলে দেখি ওই পায়েসটা খেতেই হবে, কোথায় চলে গেল ওটা? অন্তরে আছে যখন, অন্তরেই থাকবে, বাইরে গেল কোথায়? খুঁজে 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 দেখলাম পায়েস কিছুতেই পাচ্ছি না। এখন ওনারা বলেছেন কারণ রূপে লয় হয়েছে। এটা অদ্ভুতের বেদান্তের ধারণা। এটা বেদান্ত বলছেন, প্রথম হচ্ছে স্থূল বাইরের পায়েস, তারপর যে সূক্ষ্ম স্বপ্নের পায়েস, এই সবগুলো কোথায় লীন হলো? সুষুপ্তিতে কারণে লয় হলো। কারণ মানে তার সংস্কৃত হচ্ছে অব্যক্ত। Both the gross and the subtle have got merged into unmanifest. Unmanifest মানে ব্যক্ত হয়নি। পায়েস আছে ভিতরে, কিন্তু তার নাম নেই, রূপ নেই, পুরো হারিয়ে গিয়ে অব্যক্ত রূপে পরিণত হয়েছে। সেজন্য বলছে সুষুপ্তিতে আমাদের অনুভূতি হচ্ছে, সেটা কিন্তু অব্যক্তের অনুভূতি আমাদের হচ্ছে। স্থূল এবং সূক্ষ্ম অনুভূতিগুলি পুরো কারণে লয় হয়ে গেছে। সেজন্য বলছেন কারণে লয় হয়ে একীভূত হয়ে আছে। একীভূত মানে পায়েস আর রসগোল্লা আর সিঙ্গাড়ার চপের তফাৎ বোঝা যাচ্ছে না, সবগুলো কিন্তু লয় হয়ে একীভূত হয়ে আমাদের সঙ্গে মিশে গেছে। কার সঙ্গে মিশেছে? আমাদের চেতনার সঙ্গে। কিন্তু ওই অবস্থায় সম্পূর্ণভাবে দ্বৈত লীন হয় না, কারণ পুনরায় নিদ্রা অবসানে দ্বৈত জগতের উৎপত্তি হয়। কারণ অদ্বৈতীরা বলছেন ওই রকম একটা অনুভূতি। এখানে দ্বৈত আর অদ্বৈত বুঝেন তো, দুই যেটা আছে সেখানে দ্বৈত বলছি আমরা। আপনারা এতগুলো লোক বসে আছেন, এই সব হচ্ছে দ্বৈত। আমি আলাদা, ও আলাদা, ও আলাদা, ও আলাদা, প্রত্যেকে পৃথক পৃথক বলে আমাদের মনে হয়। পার্থক্যের অনুভূতিকে বলে দ্বৈতের অনুভূতি। সব এক হয়ে যায়, কারণ সবই অদ্বৈত হয়ে গেল। এই গ্লাসে জল আছে, এখান থেকে এর উপরে আর একটা জল দিয়ে দিল, এই একটু জলটা একটু একটু করে দাও না, বেশি করে একটু দিল। তখন দেখা গেল আরে ওই জলটা নোংরা, বার করো তো, যেই জলটা ঢেলেছে বার করো। পারবেন? কেন? জলে জল মিশে গেল। এই জল বাইরে থেকে দিলাম, এই জল
আগে থেকে ছিল, এই পার্থক্যটা ঘুচে গিয়ে পুরো এক হয়ে গেল। এটাকে অদ্বৈত অনুভূতি বলে। শূন্যে শূন্য মেলাইল, স্বামীজি লিখছেন না, যথোদকম শুদ্ধে শুদ্ধম আসিক্তম তাদৃগে ভবতি এবং মুনের বিজানত আত্মা ভবতি গৌতম। কঠোপনিষদে একটা উদাহরণ দিচ্ছে, খুব সুন্দর উদাহরণ। যেমন জলের মধ্যে জলটা ঢাললে দুই জল এক হয়ে যায়, সেরকম আত্মা ব্রহ্ম অনুভূতি করলে আত্মা ব্রহ্ম ঐক্য হয়ে যায়। জাস্ট লাইক ওয়াটার ইজ পোর্ড ইন্টু ওয়াটার, you cannot distinguish in what is the water earlier existing, what is the water you are adding now. Similarly, in the Atma contains Brahman, you cannot distinguish between these two. Shakespeare একটা অ্যান্টনি and ক্লেওপাট্রা বলে একটা ড্রামা আছে, কমেডি, ট্র্যাজেডি, অফকোর্স ট্র্যাজেডি। তার মধ্যে বলছেন অ্যাজ ওয়াটার ইজ ইন ওয়াটার, একই সিমিলার, একই উদাহরণ দিচ্ছেন। যেমন জল জলের সঙ্গে মিশে যাচ্ছে, সেটা নিদ্রাতে অনুভূতি আমাদের হয়। গভীর নিদ্রা সুষুপ্তিতে আমাদের ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অন্তঃকরণ, আমার আমিত্ব পর্যন্ত, ইগোইজম, অহংকার সব যেন অব্যক্তের মধ্যে কারণ রূপে এসে যাচ্ছে। এটাই কি অদ্বৈত? শাস্ত্র বলছে সেটা অদ্বৈতের মতন, কিন্তু অদ্বৈত নয়। এটা অদ্বৈত যদি কেন নয়? সত্যি সত্যি অদ্বৈত হতো, আবার সকালবেলা উঠে তুমি বলতে পারতে না এই পায়েসটা খেতে পারতাম, আবার কিন্তু ওখান থেকে দ্বৈতে এসে গেল, আবার অদ্বৈতে চলে যাচ্ছে। কারণ তার মধ্যে দ্বৈত প্রপঞ্চের বীজটা আছে, এটাকে অব্যক্ত বলে। অব্যক্ত মানে বীজাকারে চলে গেলে, এটা কারণ বলে। বীজ থেকে গাছ হইতো নাকি? বীজে গাছ হইতো? তাহলে বীজটা হচ্ছে ব্যক্ত, বীজটা হচ্ছে অব্যক্ত, গাছটা হচ্ছে ব্যক্ত। যতক্ষণ না ওটা ব্যক্ত হয়নি তাকে বীজ বলি আমরা, ব্যক্ত হয়ে গেলে ওটা ব্যক্ত জগৎ বলি আমরা। ঠিক সেই রকম সমস্ত একীভূত হয়ে অদ্বিতীয় অদ্বৈতের মতন হয়ে গেল, এটা কিন্তু অদ্বৈত নয়। কেন? আবার কিন্তু দ্বৈত প্রপঞ্চতে পরিণত হচ্ছে। যতক্ষণ না দ্বৈতের বীজ চলে যায়, বীজ যখন নষ্ট হয়ে যাবে, বীজ যখন শেষ হয়ে যাবে, তার ওখান থেকে গাছ আর হবে না। বীজটা নষ্ট করতে গেলে ওটা পুড়িয়ে দিতে হবে। অগ্নিতে যদি পুড়ালে, burnt seed will never produce another tree. সেজন্য বলেছে, উদাহরণটা দিয়েছে দগ্ধ বীজ অবস্থা। আমাদের সংস্কারগুলো যেটা আছে, যতক্ষণ না ওদের মধ্যে শক্তি থাকবে, আবার পুনঃ পুনঃ ওদের অনুভূতি হতে থাকবে। কিন্তু ওটা দগ্ধ বীজ অবস্থায় যখন নিয়ে যায়, কী দিয়ে পোড়াবে? জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ ক্রিয়তে তথা। জ্ঞানাগ্নি নিয়ে, এর জন্য বলছেন উপনিষদ, জ্ঞানাগ্নি নিয়ে দ্বৈত প্রপঞ্চকে শেষ করো। যার জন্য এতটা উদাহরণ দিচ্ছেন, এতটা ব্যাখ্যা করছেন জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি অবস্থা নিয়ে। আজকে এ পর্যন্ত থাক। একই জিনিস বলে যাচ্ছে, আগের বারে একই কথা বললাম, কারণ একটু কঠিন তো, আমরাই বুঝতে পারি না। আমরা কিন্তু বিশেষ বলে মনে করাটা ঠিক না। আপনাদের মধ্যে অনেক প্রজ্ঞাবান থাকতে পারেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।